এখন আমাদের ইংরেজি ক্লাস শুরু হচ্ছে। আমাদের আজকের বিষয় টুডে উইল রিড or we'll start the play Riders to the Sea. Riders to the Sea is a very famous drama. So before going through the text, we must know some things about this drama. প্রথমত টেক্সটের ভিতরে যাওয়ার আগে আমাদের কিছু জিনিস জানার দরকার আছে এই নাটকটি সম্পর্কে। আমাদের রাইডার্স টু দ্য সি, ইট ইজ এ ওয়ান অ্যাক্ট প্লে। রাইডার্স টু দ্য সি এটা হচ্ছে একটা ওয়ান অ্যাক্ট প্লে। আর সেকেন্ডলি it is a tragedy. তোমরা ট্র্যাজেডি এবং কমেডি এই নাম দুটো শুনেছ, তো এই সম্পর্কে আমরা আলোচনা করব। কিন্তু আমাদের এই যে থার্ড সেমিস্টার, এখানে যেহেতু এমসিকিউ কোশ্চেন থাকবে, তো সেখানে এইসব বিষয়গুলো অত আমাদের না জানলেও হবে, শুধুমাত্র আমরা জেনে নেব যে এটা হচ্ছে একটা ওয়ান অ্যাক্ট প্লে। এমনিতে একটা পূর্ণাঙ্গ নাটক অনেক সময় 5টা অ্যাক্টের হয়, শেক্সপিয়ারের নাটকগুলো আমরা দেখেছি। আর এখানে স্বল্প দৈর্ঘ্যের যেটা নাটক, সেগুলো একটা অ্যাক্টের মধ্যে ওয়ান অ্যাক্ট প্লে, সিঙ্গেল অ্যাক্ট। আর এই অ্যাক্টগুলো অনেক সময় বিভিন্ন রকম সিনে বিভক্ত থাকে। এক একটা অ্যাক্টে 2, 3, 4 এরকম সিন থাকতে পারে। তো আমাদের যে প্রেজেন্ট ড্রামা রাইডার্স টু দ্য সি, এখানে কোনো সেরকম সিন নেই, শুধুমাত্র একটাই অ্যাক্ট। সো ইট ইজ এ ওয়ান অ্যাক্ট প্লে। আর এটা ট্র্যাজেডি এই বলতে আমরা সাধারণত যেটা বুঝি এরকম বিয়োগান্তক যে নাটক। তো একটা ট্র্যাজেডিতে সাধারণভাবে যেটা বলা হয়, সেখানে হিরো বা প্রোটাগনিস্ট সে শেষ পর্যন্ত, তার জীবনের শেষ পর্যন্ত সে যুদ্ধ করে যায় এবং সে এটা জেনেই সেটা করে যায় যে তার পরাজয় নিশ্চিত। তার জীবনে অনেক দুর্দশা, সাফারিং, সেই সব ব্যাপারগুলো আসে, তথাপি সে পিছপা হয় না, সেখান থেকে সরে আসে না। তো এই যে একটা প্রোটাগনিস্টের বা একটা পার্সনের লাইফে এইসব ব্যাপারগুলো, এই সাফারিং, সেই সব ব্যাপারগুলো দেখানো হচ্ছে, বা একটা সেই রকম একটা অনেক শক্তিশালী ফোর্সের সাথে তার একটা দ্বন্দ্ব হচ্ছে, সংঘাত হচ্ছে, এবং শেষ পর্যন্ত তার পরাজয় হচ্ছে, দুঃখ আসছে, তার অনেক সময় মৃত্যু আসছে। তো এইভাবে যে নাটকগুলো লেখা থাকে সেগুলোকে আমরা ট্র্যাজেডি বলতে পারি। যাই হোক, আমরা যেটা জেনে রাখবো সেটা হচ্ছে রাইডার্স টু দ্য সি ইজ এ ওয়ান অ্যাক্ট প্লে। দ্বিতীয়ত যেটা হচ্ছে ইট ইজ এ ট্র্যাজেডি। এবং এই যে নাটকটি, হু হ্যাজ রিটেন দিস ড্রামা? জন মিলিংটন সিঞ্চ। জন মিলিংটন সিঞ্চ। এটা স্পেলিংটা তোমরা ভালোভাবে জেনে রাখবে, কারণ অনেক সময় শর্ট কোশ্চেন এটা থেকে আসতে পারে যে জন মিলিংটন সিঞ্চ স্পেলিংটা ঠিকভাবে যেটা, সেটাই হয়তো চুজ করতে হতে পারে। এবং জন মিলিংটন সিঞ্চ was an Irish dramatist. Another important thing you must remember, when this drama was staged first, প্রথম কখন এটা স্টেজ হয়েছিল সেটা ডেটটা দেখে রাখো, February 25th, 1904। February 25th, 1904। ফার্স্ট স্টেজড অ্যাট মোলসওয়ার্থ হল, ডাবলিন। ডাবলিনের মোলসওয়ার্থ হলে এটা প্রথম, যেটা হচ্ছে মোলসওয়ার্থ হল
ডাবলিনের মূল শহরে এটা প্রথম এটা স্টেজড হয়েছিল, মানে মঞ্চস্থ হয়েছিল। এই নাটকের মধ্যে যে ক্যারেক্টার্সগুলো আছে, একটা নাটকে বিভিন্ন চরিত্র থাকে, তো সেই চরিত্রগুলো যেগুলো আছে সেটা হচ্ছে মৌরিয়া, যে হিরোইন বা প্রোটাগনিস্ট অফ দিস প্লে। প্রোটাগনিস্ট মানে নায়ক নায়িকা দুটোকেই বোঝানো যায়। বাটলে, ইয়াংগেস্ট সান, যে মৌরিয়ার ইয়াংগেস্ট সান হচ্ছে বাটলে। ক্যাথলিন, মৌরিয়ার ডটার, আর নোরা, ইয়াঙ্গার ডটার মৌরিয়ার। এই চারটি ক্যারেক্টার, তার সাথে ম্যান ওম্যান বিভিন্ন ক্যারেক্টার আছে। তো এখন আমরা নাটকটা শুরু করব। তো নাটকের একটা সেটিং থাকে, যে নাটকটা কোথায় শুরু হচ্ছে, কোন জায়গাতে, সেটাকে বলা হচ্ছে সেটিং। তো এখানে এই নাটকটার সেটিং হচ্ছে এরান আইল্যান্ডেরই একটা ফ্যামিলির মধ্যে। এই এরান আয়ারল্যান্ডেরই যেটা পশ্চিম দিকে এই পর্বত সংকুল, এই যে একটা দ্বীপ এরান আইল্যান্ড, তো সেখানে এই জন মিলিংটন সিঞ্জ অনেকবার ভিজিট করেছেন এবং একবার তিনি একটা ঘটনা নিজের চোখে তিনি প্রত্যক্ষ করেছেন এবং সেখান থেকেই এই নাটকের সূত্রপাত, মানে সেটাই সোর্স আছে এই নাটকের। তো যাই হোক, আমাদের এখানে সেটিং হচ্ছে মরিয়ার যে কটেজ কিচেন, সেখানেই শুরু হচ্ছে নাটকটি। এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। কটেজ কিচেন উইথ নেটস, oilskins, spinning wheel, some new boards standing by the wall, etc. কটেজ কিচেন মানে যেটা হচ্ছে এই যে কটেজের মধ্যেই একটা কিচেন করা আছে, সেখানে রান্না ঘর আর কি। এবং সেখানে কি কি আছে না, উইথ নেটস, সেখানে জাল ঝুলছে, মানে জাল সেখানে রাখা আছে। oilskins মানে হচ্ছে ড্রেস মেড অফ ক্লোথস ওয়াটারপ্রুফড উইথ অয়েল, যেটা হচ্ছে এমন একটা, মানে সেই কাপড় দিয়ে ড্রেস তৈরি করা আছে যেটা ওয়াটারপ্রুফ আর কি, মানে সেখানে হয়তো কোনো তৈল জাতীয় কোনো কিছু সেটা মেশানো হয় যাতে করে সেটা জল শোক না করে, ওয়াটারপ্রুফ oilskins। স্পিনিং হুইল, সুতো কাটার যে চরকা, সেই চরকা আছে। সাম নিউ বোর্ডস স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল, যেমনভাবে আমরা বিভিন্ন রকম বোর্ডস রাখা হয়, লম্বা বোর্ডস দেওয়ালে ঠেস দিয়ে রাখা হয়, সেই রকম সাম নিউ বোর্ডস, কিছু নতুন বোর্ড আছে সেখানে রাখা, এটসেট্রা। এইসব জিনিসগুলো আছে, আরও বিভিন্ন রকম জিনিস আছে। তো এখানে যে কটেজ কিচেন, এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ব্যাপার আমরা জানতে পারছি। মোর ইজ মিন্ট দ্যান মিটস আওয়ার আইজ। আমরা যে দেখছি মরিয়ার যে কটেজে এই যে জিনিসগুলো আছে, সেগুলো দেখে আমরা তো দেখছি এইসব জিনিসগুলো আছে, কিন্তু অনেক বেশি আমরা বুঝতে পারছি, মানে এরা যে অর্থনৈতিকভাবে অনেক দুর্বল এবং এদের লাইফস্টাইল অত্যন্ত অনুন্নত, সে ব্যাপারটা সম্পর্কে কিন্তু আমরা জানতে পারছি। এবং তাদের জীবিকা কি, এই ব্যাপারটাও আমরা জানতে পারছি। যেমন এই যে নেটস আছে, তার মানে তাদের মৎস্য শিকার, এইসব ব্যাপারগুলো চলে। oilskins, স্পিনিং হুইল, এই যে সুতো কাটার চরকা আছে, তাহলে সুতো তৈরি করতে হয়, মানে বিভিন্নভাবে কোনো নির্দিষ্ট কোনো যে মেইন অফ লিভলিহুড, জীবনযাত্রা চালানোর জন্য যে উপায়, সেটা কিন্তু তাদের নেই। বিভিন্ন রকমভাবে তাদের গরিব ফ্যামিলিতে যেরকম ব্যাপার হয়, বিভিন্ন দিক দিয়ে ইনকামের একটা সোর্স খুঁজতে হয়। আবার এর সাথে একটা ব্যাপার এখানে ভেরি ভেরি সিগনিফিক্যান্ট, সাম নিউ বোর্ড স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল, কিছু নতুন যে বোর্ড, এই বোর্ডগুলো, দিস বোর্ডস আর ইউজড টু
মেক কফিন, কফিন তৈরি করার জন্য এই বোর্ডগুলো ব্যবহৃত হয়, সেই বোর্ডগুলো এখানে দাঁড় করানো আছে, ঠেসিয়ে রাখা আছে। তো তাহলে এই যে কফিন তৈরি করার জন্য বোর্ড এখানে ঠেসিয়ে রাখা আছে, তাহলে কি এটা আমাদের মনের মধ্যে আসছে না যে এই ফ্যামিলিতে হঠাৎ করেই কোনো মানে মৃত্যু হানা দিতে পারে, এই ব্যাপারটি কিন্তু আমাদের মাথার মধ্যে আসছে হোয়াইট বোর্ডসগুলো, মানে এই যে বোর্ডসগুলো দেখে। বোর্ড স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল এটসেট্রা। ক্যাথলিন, এ গার্ল অফ অ্যাবাউট 20, ক্যাথলিন 20 বছরের মেয়ে, ফিনিশেস নিডিং কেক, যেটা হচ্ছে ওই ময়দা যেটা মাখা হয়, ডো তৈরি করা হয়, সেই ব্যাপারটা করলো আর কি, সেটা শেষ হলো তার। অ্যান্ড পোট সিট ডাউন ইন দ্য পট ওভেন, এবং উনানে সেটা কেক তৈরি করার জন্যে বাই দ্য ফায়ার, আগুনের পাশে উনুনে যেটা হচ্ছে যে রাখা হয় যে পাত্রটা, সেই পাত্রে সেটা রেখে দিল কেক তৈরি করার জন্যে। দেন ওয়াইপস আর হ্যান্ডস, এবং তারপরে তার যে ওয়াইপস আর হ্যান্ডস, তারপরে তার হাত সেগুলো মুছে নিল ওয়াইপ। অ্যান্ড বিগিনস টু স্পিন অ্যাট দ্য হুইল, এবং তারপর যে সুতো কাটার যে চরকা যেটা, সেই চরকাতে আবার সেটা স্পিন করতে ঘুরোতে শুরু করলো। নোরা, এ ইয়াং গার্ল, পুটস হার হেড ইন অ্যাট দ্য ডোর। এই সময় ক্যাথলিন যখন এই কাজগুলো, when Kathleen is performing all these activities, that time Nora is coming in, নোরা সেই সময় ভিতরে আসছে, এবং নোরা ইয়াং গার্ল, ক্যাথলিন থেকে ছোট, সে কী করেছে না, পুটস হার হেড ইন অ্যাট দ্য ডোর, সে দরজায় সে মাথাটা গলিয়েছে, এবং বাইরে থেকে আসছে আর কি, মাথাটা গলিয়েছে, দেখে নিচ্ছে ঘরের অবস্থাটা। একটা সাসপেন্স, একটা যেন সিক্রেট ব্যাপার, একটা যেন কিছুটা সে চাপা দিতে চাইছে নোরা, ইন এ লো ভয়েস। নোরা কিন্তু মানে একেবারে লো ভয়েসে সে বলছে, হোয়ার ইজ শি, সে কোথায়, হোয়ার ইজ শি, এই চাপা ভয়েসে সে চাপা সুরে বলছে, যেন সে কোনো কিছু ঢাকা দিতে চাইছে, যেন সে কোনো কিছু গোপনে রাখতে চাইছে আর কি। ক্যাথলিন, সে ইজ লাইং ডাউন, সে ঘুমিয়ে আছে, শুয়ে আছে, শি ইজ লাইং ডাউন, God help her, and may be sleeping if she is able. ঈশ্বর তাকে সাহায্য করুন। অ্যান্ড মে বি স্লিপিং, যেমন তিনি এই ঘুমিয়ে থাকার ক্ষমতাটা পেয়ে থাকেন, মানে ঘুমিয়ে থাকতে পারেন, ইফ সি ইজ এবল, যদি তিনি সমর্থ হয়ে থাকেন। মানে এখানে ক্যাথলিনের কথাতে একটা ব্যাপার আমরা বুঝতে পারছি যে মৌরিয়া এতটাই মানে সাফার করছে যে তার ঘুমানোর ক্ষমতাটাও আর নেই, সে আর ঘুমোতে পারছে না, বিছানায় সে শুয়ে আছে শয্যাগত সে, কিন্তু সে ঘুমোতে কিন্তু কিছুতেই পারছে না। তার জন্যেই ঈশ্বর তাকে সাহায্য করুন, গড হেল্প হার অ্যান্ড মে বি স্লিপিং। মরিয়া আমি আগেই বলে ফেললাম, এখানে এই যে হোয়ার ইজ শি, নোরা যে বলেছে কোথায় সে, এই সি রেফার্স টু মরিয়া, দ্য হিরোইন অফ দ্য প্লে, অর দেয়ার মাদার, তাদের মা কোথায় আছে, এই ব্যাপারটা ওনারা জানতে চাইছে, এবং ক্যাথরিন এটা বলেছে তাকে। নোরা কামস ইন সফটলি, নোরা কিন্তু খুব সফটলি মানে খুব মৃদু যে সেইভাবে সে আসছে, যেটা হচ্ছে স্লোলি বা সাইলেন্টলি বলা যেতে পারে, যে নীরবে সে কিন্তু আসছে, যাতে তার কোনো পায়ের শব্দ না হয়, এবং যদি পায়ের শব্দ হয়, ইফ Moria can understand that Nora has come or Nora has reached home. যদি মরিয়া বুঝে যায় যে নোরা বাড়ি পৌঁছেছে, তাহলে মরিয়া মে ask her questions about some things, কিছু ব্যাপারে সে কিন্তু কোশ্চেন করতে পারে। তার জন্যেই সেটা অ্যাভয়েড করার জন্য, টু অ্যাভয়েড দিস, নোরা কামস ইন সফটলি, যেটা হচ্ছে সাইলেন্টলি, তার জন্যে নোরা ঢুকছে আর কি করে। অ্যান্ড টেকস এ বান্ডেল ফ্রম আন্ডার হার শাল, তার যে চাদর, সেই চাদরের থেকে একটা বান্ডেল একটা সে বের করলো আর কি, আন্ডার হার শাল। ক্যাথলিন স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, এবং ক্যাথলিন
হঠাৎ করে যেন সেই হুইলটা একটু বেশি করে ঘুরিয়ে দিল, যাতে ওটা ছেড়ে দিয়ে সে এই ব্যাপারটার দিকে একটু ধ্যান দিতে পারে। হোয়াট ইজ ইট ইউ হ্যাভ? কী ব্যাপার তোমার, ওটা কি? হোয়াট ইজ ইট ইউ হ্যাভ? এটা কি তোমার? নোরা, দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম। ইয়াং প্রিস্ট এটা কম বয়সী, তাই মেচিওরও বলা যেতে পারে। প্রিস্ট মানে যাজক, সেই যাজক ইজ আফটার ব্রিঙ্গিং দেম, এই যাজক এটা নিয়ে এসেছে। নোরা বলছে দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম। এই ব্যাপার, এই যে দেম বলতে এখানে এই যে বান্ডিল এবং থিংস কন্টেন্ট ইন দ্য বান্ডিল, যেটা এই বান্ডিলের মধ্যে আছে আর কি। It is a shirt and a plain stocking were caught off a drowned man in Donegal. Donegal একটা জায়গা, কান্ট্রি অফ দিস নেম অন দ্য বে। এই যে ডোনেগেল একটা জায়গা, সেখানে একটা ডেড বডি ভেসে উঠেছে এবং সেই ডেড বডি থেকেই ইট ইজ এ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং, এই যে মোজা এবং একটা শার্ট, এটা পাওয়া গেছে গট অফ এ ড্রাউন্ড ম্যান ইন ডোনেগেল। ডোনেগেলে এটা কিন্তু পাওয়া গেছে। ক্যাথলিন স্টপস হার হুইল উইথ এ সাডেন মুভমেন্ট। ক্যাথলিন হঠাৎ করে আবার এটাকে চরকাটাকে ঘুরিয়ে সে কিন্তু স্টপ করে দিয়েছে। যখনই এটা নোরা বলেছে যে একটা ডেড বডি ভেসে উঠেছে এবং সেখান থেকে এই বান্ডিলটা পাওয়া গেছে, এবং বান্ডিলের মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে একটা শার্ট, এটা জেনে রাখবে ভালোভাবে বান্ডিলটার মধ্যে কী ছিল, একটা শার্ট এবং একটা প্লেন স্টকিং। ক্যাথলিন স্টপস হার হুইল, এটা শুনে ক্যাথলিন কী করলো? ক্যাথলিন স্টপস হার হুইল উইথ এ সাডেন মুভমেন্ট অ্যান্ড লিনস আউট টু লিসেন। কাজ করছে, তাহলে লিন মানে হেলান দেওয়া, একদিকে ঝুঁকে পড়ে সে শুনছে। লিনস আউট টু লিসেন। নোরা বলছে উই হ্যাভ টু ফাইন্ড আউট ইফ ইট ইজ মাইকেলস থেয়ার। আমাদের খুঁজে বের করতে হবে এটা মাইকেলের কিনা। তো এখানে অ্যানাদার একটা নাম আমরা পেলাম, যেটা হচ্ছে মাইকেল। মাইকেল হচ্ছে বাটলের যে আগের ভাই। এই মাইকেল সমুদ্রে গিয়েছিল এবং এরা সন্দেহ করছে যে মাইকেল অনেক দিন, মানে কতদিন সেটা পরে আমরা বুঝতে পারবো, মানে ফেরেনি। তারা সে গিয়েছে সমুদ্রে, কোনো জায়গা হয়তো যাচ্ছিল বা মাছ ধরার জন্যে গিয়েছিল, অনেকদিন ফেরেনি। তাহলে এটা ধারণা করে নিয়েছে যে মাইকেল মারা গেছে, মাইকেলস দেয়ার। সামটাইম হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি, উই হ্যাভ টু ফাইন্ড আউট ইফ ইট ইজ মাইকেলস দেয়ার। এই যে বান্ডিলের মধ্যে জিনিসগুলো আছে, এগুলো মাইকেলের কিনা সেটা আমাদের দেখে নিতে হবে। সামটাইম হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি। অনেক সময় মরিয়াকে দেখা যায় যে সে ওই সমুদ্রের দিকে চেয়ে আছে বা যাচ্ছে দেখতে, সমুদ্র দিকে চেয়ে আছে বা দেখতে যাচ্ছে সমুদ্রটা, যে মাইকেলের ডেড বডি ভেসে আসছে কিনা। আসলে এই মরিয়া তারও কিন্তু একটা ধারণা হয়ে গেছে যে এতদিন যখন মাইকেল আসেনি, তখন মাইকেলও নিশ্চয়ই কোনোদিন, মাইকেলের ডেড বডিও কিন্তু কোনোদিন ভেসে উঠতে পারে সমুদ্রের ধারে। সেটা দেখার জন্য অনেক সময় সে যায়। এটা নোরার কথাতে পরিষ্কার। এই যে সামটাইম হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি, সমুদ্রের দিকে তাকিয়ে থাকে মরিয়া। ক্যাথলিন, হাউ উড দে বি মাইকেলস নোরা? হাউ উড হি গো দ্য লেংথ অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ? হাউ উড দে বি মাইকেলস নোরা? এটা মাইকেলের কীভাবে হতে পারে নোরা? ক্যাথলিন বিশ্বাস করতে চাইছে না। ক্যাথলিনের মন হয়তো বিশ্বাস করছে, কিন্তু ক্যাথলিন তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না এগুলো মাইকেলের। কীভাবে হতে পারে এত দূরে? হাউ উড হি গো দ্য লেংথ অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ? এতটা দূরে উত্তরে কিভাবে তার ডেড বডি ভেসে উঠতে পারে? এটা অসম্ভব ক্যাথলিনের ক্ষেত্রে। মানে ক্যাথলিন যেটা চিন্তা করছে যে এটা অসম্ভব, এটা হতে পারে না। Nora, the young priest says he has known the like of it. নোরা কিন্তু এখানে ক্যাথলিনকে বোঝানোর জন্যে ইয়াং প্রিস্ট যে কথাটা তাকে বলেছিল বান্ডিলটা দেওয়ার সময়, সেটা কিন্তু এখানে বলছে যে দ্য ইয়াং প্রিস্ট সেজ হি হ্যাজ নোন দ্য লাইক অফ ইট।
এরকম ঘটনা সে অনেক দেখেছে বা সে জানে। ইয়াং প্রিস্ট তাকে বলেছে। ইফ ইট ইজ মাইকেলস দেয়ার সেজ হি, এই যে ইয়াং প্রিস্টের যে ডায়লগ, ইয়াং প্রিস্ট যে কথাটা নোরাকে বলেছিল সেটা নোরা এখানে কোট করছে এই ক্যাথরিনকে বলার জন্যে। ইফ ইট ইজ মাইকেলস দেয়ার সেজ হি, ইউ ক্যান টেল হারসেলফ হি হ্যাজ গট এ ক্লিন বিউরিয়াল বাই দ্য গ্রেস অফ গড। যদি এগুলো মাইকেলের হয় তাহলে তুমি তাকে বলবে, তাকে বলতে মৌরিয়াকে বলবে যে মাইকেল একটা ভগবানের কৃপায়, ঈশ্বরের কৃপায় সে একটা কিন্তু ভালো মানে কবর পেয়েছে, ক্লিন বুরিয়াল, তার সমাধি ভালোভাবেই হয়েছে, যেটা হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া ঠিকভাবেই সম্পন্ন হয়েছে। অ্যান্ড ইফ দে আর নট হিজ, লেট নো ওয়ান সে এ ওয়ার্ড অ্যাবাউট দেম। এবং যদি এটা তাদের না হয়, এটা মাইকেলের না হয় এগুলো, তাহলে তাকে একটা কথাও বলতে হবে না। ফর শি উইল বি গেটিং হার ডেথ। কেন বলতে হবে না? কারণ সে মৃত্যুমুখে পতিত হবে বা সে মারা পড়বে, সি উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, এইভাবে কান্নাকাটি করতে করতে, ল্যামেন্ট মানে শোক করা, শোক করতে করতে। তো এই যে ক্লিন বুরিয়াল, এই যে একটা ভালোভাবে অন্ত্যেষ্টিক্রিয়ার যে ব্যাপারটা হচ্ছে, এই যে অ্যারান আইল্যান্ডের এই যে অধিবাসী আমরা দেখছি মৌরিয়া, নোরা, ক্যাথলিন, বাটলি। তো এই মৌরিয়া হচ্ছে অ্যারান আইল্যান্ডারদের যে প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। তো এদের এতটাই লাইফস্টাইল অনুন্নত বা এতটাই এদের মানে এত ফ্রিকুয়েন্টলি এদের যেটা হচ্ছে বিপদ বা এগুলো ফেস করতে হয়, পদে পদে এরা মৃত্যু ভয়ে যেটা হচ্ছে জর্জরিত। তো এখানে এদের একটাই সান্ত্বনা যে মারা যাওয়ার পরে যাতে করে অন্ত্যেষ্টিক্রিয়াটা ঠিক হয়, যাতে করে একটা কফিন পায় হোয়াইট বোর্ডসের, যাতে করে একটা ক্লিন বুরিয়েল হয়। তার জন্য এখানে এই যে যাজক, সেই যাজক কনসোলেশন দেওয়ার চেষ্টা করেছেন নোরার মাধ্যমে, যে যদি মাইকেলের হয়, তারা বিশ্বাসই করে নিচ্ছে অনেকটা যে মাইকেলের, তাহলে তাকে বলতে হবে যে সে একটা ক্লিন বুরিয়েল পেয়েছে, চিন্তার কিছু নেই। এইটুকু ছাড়া তারা আশা করতে পারে না জীবনে। অ্যান্ড ইফ দে আর নট হিজ, লেট নো ওয়ান সে এ ওয়ার্ড অ্যাবাউট দেম। এই জিনিসগুলো নিয়ে কোনো কথা তাকে বলতে হবে না, যাতে কোনো কথা বলা না হয়। ফর শি উইল বি গেটিং হার ডেথ, কারণ সে মারা পড়ে যেতে পারে। সেই হি বলতে এখানে ওই যে ইয়াং প্রিস্ট, উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, যেটা হচ্ছে কান্নাকাটি করে করে বা শোক করে করে। দ্য ডোর হুইচ নোরা হাফ ক্লোজড ইজ ব্লোন ওপেন বাই এ গাস্ট অফ উইন্ড। হঠাৎ করে একটা দমকা বাতাস, একটা বিপদেরই একটা সেই রকম ফিয়ারফুল অ্যাটমসফিয়ার, এই যে বাতাস বইছে, সমুদ্রের গর্জন, তার সাথে এই যে নোরা, ক্যাথলিন, তাদের যে ভাই সে হয়তো মারা গেছে, ডুনিগালে তার ডেড বডি ভেসে উঠেছে, এই যে ফিয়ারফুল অ্যাটমসফিয়ার এবং তার সাথে একটা দুঃখের সুর, এবং এটার সাথেই এই অ্যাটমসফিয়ারটা তৈরি করার জন্য এইভাবে করা আছে। দ্য ডোর হুইচ নোরা হাফ ক্লোজড, দরজাটা যেটা অর্ধেকটা নোরা বন্ধ করে রেখেছিল, ইজ ব্লোন ওপেন, এটা বাতাসের ধাক্কায় হঠাৎ করে খুলে গেল, বাই গাস্ট অফ উইন্ড, যেটা হচ্ছে দমকা বাতাসের ধাক্কায়। ক্যাথলিন লুকিং আউট ইনসাসলি, যেন কেউ চলে আসছে এইভাবে উদ্বিগ্ন হয়ে, তখন ক্যাথলিন তাকিয়েছে। ডিড ইউ আস্ক হিম would he stop Bartley going to stay with the horses to the Galway fair? তুমি কি তাকে জিজ্ঞেস করেছিলে যে সে বাটলিকে বাধা দেবে গলওয়ে ফেয়ারে যেতে? যে গলওয়ে ফেয়ার, গলওয়ে বলে একটা জায়গা আছে, যেটা হচ্ছে একটা মানে সমুদ্র যাত্রা অনেকটা যেতে হয়, তারপরে সেই ফেয়ারে মানে পৌঁছাতে হয়। এটা আমাদের সব দিকে যেমন হাট বসে সেই রকম সেখানেও একটা পিরিয়ডিক্যাল একটা ফেয়ার হয়, এবং সেখানে বিভিন্ন রকম জিনিস বা এমনকি ঘোড়া বা আরও বিভিন্ন গবাদি পশু টশু এগুলো বিক্রি বেচাকেনা হয় আর কি। তো এদের এই যে অ্যারান আইল্যান্ডাররা, এরা জীবনযাত্রা কীভাবে করে?
মৎস্য শিকার করে, সমুদ্র থেকে যে তারা যে জ্বালানি সেটাও সংগ্রহ করে সমুদ্র থেকে, আবার তারা যেমন এই যে বিভিন্ন ফেয়ারে তারা জিনিসপত্র বেচাকেনা করে, বা তাদের ঘোড়া বিক্রি করে আবার কিনে নিয়ে আসে আবার বিক্রি করে, এইভাবে তাদের জীবনযাত্রা চলে। তো গলওয়ে ফেয়ার সেটা খুব একটা ভালো ফেয়ার, সেখানে খুব লাভ হতে পারে, তার জন্যেই এটা অনেকে যায়। তো বাটলে সেখানে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তো সেটাই এখানে ক্যাথলিন খুব উদ্বিগ্ন হয়েছে, কারণ মাইকেলের ডেড বডি ভেসে আসছে, আর বাটলে হচ্ছে লাস্ট সন অফ মরিয়া। তাহলে কি হবে এখন? আমরা পরের ক্লাসে এটা আলোচনা করব।